কেমন আছেন সবাই? তো আজকে একটু ঘোষণা না দিয়েই লাইভে চলে আসলাম। মাঝে মাঝে ঘোষণা ছাড়াই লাইভে একটু আসতে হয়। হ্যাঁ, আর কে কোন জায়গার থেকে আজকের এই লাইভটা দেখছেন একটু কমেন্টস করে আমাকে জানাবেন। আজকে মোটামুটি আপনাদের বার এমসিকিউ এবং রিটেনের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, আর একই সাথে আরো অনেকগুলো বিষয় নিয়েও কথা বলবো। প্রত্যেকে শুধু একটা টেক্সট, স্যার ফর্ম ফিলাপের নোটিশটা কি আজকে দিবে কালকে দিবে, এখন এই অ্যান্সার গুলো আমি কি দিয়ে দেব বলেন। দেখুন, পরীক্ষা হয়ে যাবে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে, আর ফর্ম ফিলাপের নোটিশটা আসবে কি আসবে না বা আজকে দিবে কি না এই সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো তথ্য আমার কাছে নেই এই মুহূর্তে। তো যেহেতু আমার কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই, তো আমি কিভাবে আপনাদেরকে এই সংক্রান্ত কোনো কথা বলবো বলেন। আর আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চিনেন, জানেন যে আমি এইরকম কোনো বক্তব্য বা কোনো কথা আমি সাধারণত বলি না। হ্যাঁ, তবে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আর কে কোন জায়গা থেকে আজকের এই লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন, আর লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যায় কিনা একটু কমেন্টস করবেন আমাকে কেউ একজন। আর আজকে আমি যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নিয়ে আলোচনা করব পেনাল কোডের, সেটা আমাদের বার এমসিকিউ এই নোটটা থেকে। হ্যাঁ, আমাদের এই যে পেনাল কোডের নোটটা দেখেছেন, আর আমাদের 7টা আইনের 7টা নোট থাকে, তার সাথে ম্যারাথন মডেল টেস্ট থাকে, হিউজ হিউজ সাথে ওএমআর শিট, এই সব কিছু মিলাই হচ্ছে আমাদের ম্যারাথন মডেল টেস্ট। তো আমাদের এই নোটে যেভাবে রয়েছে, আমি যে ছকটা এক নজরে এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি, সেম ছকটা কিন্তু আমার নোটেও রয়েছে। তো আমি আজকে মূলত আমাদের নোট থেকে আপনাদেরকে দেখাতে চাই যে আমরা কিভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, বা একটা সেকশনের সর্বোত্তম অর্থ, সহজ অর্থ কেমন হতে পারে এই সংক্রান্ত কথাগুলো নোটের মধ্যেই নিয়ে এসেছি। কারণ পেনাল কোডের ডিটেইলস আলোচনা করতে গেলে মূল আইন সহ অনেক বড় হয়ে যাবে নোটটা। তো এইখানে কিন্তু শুধুমাত্র এক্সাক্ট কথাগুলো রয়েছে, যাদের পড়ার সময় নেই। তবে ছোট আইনগুলোতে মূল আইনও রয়েছে, পাশাপাশি আলোচনাও রয়েছে। আর নোট শেষে এই যে 17তম বিজিএস প্রিলিমিনারি পরীক্ষা 2024 বিগত বছরের কোশ্চেন অ্যান্সার ব্যাখ্যা সহ দেওয়া, তার মানে আমার 7টা নোটের যদি 150 পৃষ্ঠা, যেটা বিগত বছরের কোশ্চেন অ্যান্সার বিশ্লেষণ করা, সেইটা যদিও আপনারা পড়েন, কমপক্ষে 65টা কোশ্চেন কমন পাবেন 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 কমপক্ষে। আর যদি আমার 7টা আইনের 860 পৃষ্ঠার ডিটেইলস পড়তে পারেন এবং ম্যারাথন মডেল টেস্টটা খুব ভালোভাবে ফলো করতে পারেন, 100-র মধ্যে 100টা কমন পাবেন। আর বিক্ষিপ্ত যে আলোচনা, শর্ট যে আলোচনা, যে অংশগুলো আমি নোটের লাস্টে রেখেছি, এগুলো তখনই বেশি কাজে দেয় যখন আপনার ডিটেইলস পড়াগুলো খুব ভালোভাবে রপ্ত থাকে। আর আপনি যদি ডিটেইলস একটা বিষয় না পড়েন, তাহলে শর্ট টেকনিক, শর্ট শক যাই বলেন না কেন, এগুলো আমাদের খুব একটা মনে থাকে না, এগুলো আমাদের খুব ভালো একটা প্রভাব বিস্তার করে না। তো আমরা প্রথমে আসি যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তো সেই পরিস্থিতি বিবেচনায় দ্য পেনাল কোড 1860 আমাদের বাংলাদেশের প্রচলিত আইন, এই আইনে আমাদের দেহ, আমাদের সম্পত্তি, অন্যের দেহ অন্যের সম্পত্তি রক্ষার জন্য যে অধিকারটা দেওয়া হয়েছে, এই সংক্রান্ত বিষয়গুলি
আজকে আলোচনা করব। এটাকে বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। আর এই টপিকসটা আমরা একটু শর্ট করে পড়ব। ম্যারাথন মডেল টেস্ট এটা হচ্ছে আমাদের 7টা আইনের নোটের সাথে দেওয়া হয়, আলাদাভাবে সেল করা হয় না। হ্যাঁ, আর এই ম্যারাথন মডেল টেস্টের একটা কোশ্চেনও আমি সজীববালা আমার না। এই ম্যারাথন মডেল টেস্টে 3000 মডেল কোশ্চেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান স্যারের, যিনি এলএলবি এলএম ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্লাস ফার্স্ট 13তম বিজিএস এ সেকেন্ড স্যারের তৈরি। হ্যাঁ, তো এইবার আসি আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। তো সেই 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষে মোটামুটি বলা যায় ধারা 96-তে যে কথাটা বলা হয়েছে, ব্যক্তিগত আত্মরক্ষায় কোনো কাজই অপরাধ নয়। অর্থাৎ আপনি আপনার আত্মরক্ষার জন্য যে কাজটা করবেন সেই কাজটা অপরাধ নয়, তবে সেটা 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষে। ধারা 97-তে বলা হয়েছে 99 ধারার বিধান সাপেক্ষে প্রত্যেকে নিজের ও অন্যের দেহ ও সম্পত্তির ব্যক্তিগত অধিকার আছে। তার মানে নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি 99 ধারার বিধান সাপেক্ষে রক্ষার ব্যক্তিগত অধিকার থাকবে। এইবার 98-তে বলা হয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তি ইত্যাদির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে। অর্থাৎ ধরেন সামন, উন্মাদ, নেশাগ্রস্ত, অল্প বয়স্ক, অপরিণত বোধ বা বিবেক সম্পন্ন ব্যক্তি, তাদের বিরুদ্ধেও আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। ধারা 99-তে বলা হয়েছে যে সকল কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই, অর্থাৎ নিজের বা অন্যের দেহ বা সম্পত্তির ক্ষেত্রে যে যে ক্ষেত্রে আপনি আত্মরক্ষার এই ব্যক্তিগত অধিকারটা প্রয়োগ করতে পারবেন না, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে 99 ধারাতে। এবং 99 ধারাতে আমাদের 4টি কথা মেইনলি বলা হয়েছে। এক, সরকারি কর্মচারীর কর্তব্য পালনকালে কৃত কাজের বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না যদি মৃত্যু বা গুরুতর আঘাতের শঙ্কা সৃষ্টি না হয়। তার মানে আপনি সরকারি কর্মচারী, তার কর্তব্য পালনকালে সে যা কিছুই করুক না কেন তার বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। তবে যদি আপনার মৃত্যুর সম্ভাবনা থাকে, গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। নেক্সট যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে সরকারি কর্মকর্তার নির্দেশে কেউ যদি কোনো কাজ করে সেই ক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। নাম্বার 3, যেই ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে। বর্তমানে আমাদের 999 রয়েছে। হ্যাঁ, একজন রাস্তায় চাপাতি নিয়ে কোপ দিবে, আপনি ফোনটা ধরে 999-এ ফোন দিবেন আর পুলিশ সাথে সাথে রকেটের গতিতে আপনাকে এসে বাঁচাবে, সিনেমার মুভির মতো। এই কয়েকটা দিনে বাংলাদেশের সার্বিক আইনের অবস্থা, কন্ডিশন সবচেয়ে বেশি খারাপ লেগেছে। আজকে আমি খুব একটা স্ক্রল করা হয় না, ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে একজন হাফেজ মেয়েকে তার মায়ের সামনে ধর্ষণ করা হয়েছে। খুব কষ্ট লাগে যে পূর্বে কেউ দলের নাম ভাঙিয়ে ধর্ষণ করত আর এখন চলছে। এটা হতে পারে না, এভাবে চলতে দেওয়া যায় না। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই বাংলাদেশের জন্যই কি আন্দোলন করেছিল? এই বাংলাদেশের জন্যই কি হাত পা খুইয়েছে? অনেকে মৃত্যুবরণ করেছে। শিক্ষার্থীদের আমার মনে হয় আরেকবার প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে, কারণ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার
প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো কাজ করতে হয় বা যদি কোনো পদক্ষেপ নিতে হয় সে কিছু অপরাধ নয়। আচ্ছা, এইবার আমরা আসি লাস্ট যে পয়েন্ট ধারা 99-তে বলা হয়েছে, সেটা হচ্ছে প্রয়োজনের বেশি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। অর্থাৎ যতটুকু প্রয়োজন, যতটুকু হলে আপনি খুব ভালোভাবে নিজেকে সেভ করতে পারবেন বা নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তিকে সেভ করতে পারবেন, তার বেশি আপনি প্রয়োগ করতে পারবেন না। আচ্ছা, এইবার আসি দুইটি ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। 96 থেকে 106 পর্যন্ত একটা শখের মধ্যে জাস্ট 1 মিনিটে দেখে নেব। 1 মিনিটে আমরা শিখে যাব। আমাদের নোটে প্রথমে ডিটেইলস আলোচনা থাকবে, তারপরে এরকম এক নজরে চার্ট করা থাকবে। আর এরকম এক নজরে চার্ট পড়ে আপনি কখনোই মনে রাখতে পারবেন না, আর কখনোই প্রবলেমেটিক কোশ্চেন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন না। যদি ডিটেইলস পড়ে এক নজরের এই চার্টটা মনে থাকে, আমি সজীব বালা আজকে লাইভে এসে গ্যারান্টি দিয়ে বললাম আপনাকে বার কাউন্সিলের এমসিকিউ রিটেন যেখান থেকে যেভাবে কোশ্চেন করুন আপনাকে কেউ আটকাতে পারবে না। দ্যাটস ট্রু। এই জন্য বলছি যে আমরা শর্টকাট সহজ এই দিকে ধাবিত না হয়ে ডিটেইলস একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের নোটে ডিটেইলসও থাকবে, শর্টকাটও থাকবে, দুইটাই থাকবে, দুইটার কম্বিনেশন। হ্যাঁ, আচ্ছা, কে কোন জায়গা থেকে আজকের এই লাইভটা দেখছেন? আপনি কি এমসিকিউ দিবেন নাকি রিটেন দিবেন? আর আমাকে ক্লিয়ারলি শোনা যায় কিনা একটু কমেন্টস করে আমাকে জানাবেন। আর আজকের এই লাইভটা প্রচুর প্রচুর বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে দিবেন। আমি জানি যদিও আমার লাইভটা বিভিন্ন গ্রুপ অ্যাপ্রুভ করে না, জানি না কেন জানি আমাকে সবাই শত্রু মনে করে। আচ্ছা, আমি তো আমাদের জুডিশিয়ারির যে একাডেমিটা রয়েছে, এই বছর আমরা কোনো স্টুডেন্ট নেই, তবে কিছু স্টুডেন্ট আমাকে নক করেছিল গত বছর, স্যার আমার তো অ্যাবিলিটি নাই কোনো কোচিংয়ে 15,000, 18,000, 40,000 টাকা দিয়ে ভর্তি হওয়া, তো বাজার থেকে দু একটা গাইড কিনে পড়ছি, আপনার কি নোট আছে? তাই আমি বললাম না, আমার নোটগুলো শুধুমাত্র বার কাউন্সিলের জন্য। তো তারা দেখে বললো স্যার তাহলে বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার বাদে বাকি 6টা সাবজেক্ট আমাদের জুডিশিয়ারিতে লাগবে, তো যদি স্যার এই নোটগুলো একটু কাইন্ডলি আমাকে দিতেন, স্যার যদি পিডিএফও দেন তাতেও হবে স্যার, আমি দেখে দেখে আমি নোট করে ফেলবো স্যার খাতায়, আমার প্রিন্ট করার টাকা নেই। তো এরকম একজন চিটাগাং থেকে এবার জাজ হয়েছেন, আমাকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে রেজাল্টটা দেখার পরে আমাকে টেক্সট করেছিল যে স্যার খুব ইচ্ছা করছে আপনাকে সালাম করতে, তো দূরত্বের কারণে এটা সম্ভব হলো না, ঢাকায় যখন আসবো তখন অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে, আর দোয়া করবেন। কি বলবো, দোয়া তো অবশ্যই সবার জন্যই থাকবে, অলওয়েজ সবার জন্যই থাকে দোয়া। হ্যাঁ, এই আর কি। আর নিজের সফলতার বা আমার নোট পড়ে কে কি হয়েছে না হয়েছে এগুলো কখনো কারো ইন্টারভিউ বা কোনো পোস্ট দিয়ে জানাতে চাই না। যদি কোনো কিছু ভালো হয়ে থাকে মানুষজন এমনি পছন্দ করবে, আমার নোটটা যদি ভালো হয়ে থাকে সবাই দেখবে, দেখে বলবে, আপনারাই বলবেন, এখানে আমার বলার কিছু নাই, নিজের ঢোল নিজে পিটানো কেন জানি ভালো লাগে না। আচ্ছা, এবার আমরা আসি, তাহলে দুইটি ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, নিজের বা অন্যের দেহ রক্ষায়, নিজের বা অন্যের সম্পত্তি রক্ষায়। দেহের জায়গাটা আমরা এক ছকে নিয়ে এসেছি, সম্পত্তির জায়গাটা আমরা এক ছকে নিয়েছি। সম্পত্তির ক্ষেত্রে কি, নিজের হোক অন্যের সম্পত্তি হোক, এইটা রক্ষার জন্য আপনি এই পদক্ষেপ নিতে পারবেন। আর দেহের যে এই বাম পাশের যে টেবলটা, এই জায়গাতে আমি এনেছি নিজে বা অন্যের দেহ, অর্থাৎ আপনি আপনার দেহ রক্ষার জন্য যেমন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, সেম একইভাবে আপনি অ্যানাদার কোনো পার্সনের দেহ রক্ষার জন্য এই বিষয়গুলো প্রয়োগ করতে পারবেন। তো ধারা 100-তে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে দেহের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, তো
আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় 6টি ক্ষেত্রে। ক্ষেত্রগুলো কি কি? যখন মৃত্যুর আশঙ্কা থাকে, অর্থাৎ আপনার সাথে 299 বা 300 ধারার অপরাধ যদি ঘটতে যায়, আপনার দেহ যদি রক্ষার প্রয়োজন হয়। নাম্বার 2 তে বলা হয়েছে গুরুতর আঘাতের আশঙ্কা থাকলে, গ্রিভিয়াস হার্টস, 320 অপরাধ যদি আপনার সাথে ঘটতে যায়। এরপরে বলা হয়েছে 3 নাম্বার ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ করা, রেপ, 375। অর্থাৎ আমি সেই বোনদেরকে বলবো, সেই ভাইদেরকে বলবো, সেই মাদেরকে বলবো, যদি ধর্ষণের উদ্দেশ্যে জঙ্গি হোক, ডাকাত হোক, চোর হোক, কোনো মাকে, আমার কোনো বোনকে কেউ আক্রমণ করতে চায়, তার কল্লাটা মাছ কাটা বটি দিয়ে এক কোপ দিয়ে কেটে ফেলবেন। আপনার মামলা আমি লড়বো। আপনাকে হয়তো সাময়িকভাবে আদালতে আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে গ্রেফতার করা হবে যেহেতু আপনি একজনের প্রাণ নিয়েছেন, বাট আত্মরক্ষার এই ব্যক্তিগত অধিকারের এই লজিক দিয়ে আমি আপনাকে মুক্ত করে আনবো এবং ন্যায় বিচার দিব, এবং উইদাউট কস্ট। আর একটা কথা, যে আইনজীবী এই ধর্ষকদের পক্ষে মামলা লড়বে, এদেরকে যদি আপনারা কেউ চিনতে পারেন, মাদেরকে বলছি, এদের সাথে যতবার দেখা হবে, পায়ের থেকে স্যান্ডেল খুলে ধাম ধাম গালে 2-2টা করে বাড়ি দিবেন। অথবা আরেকটা উপায় আছে এটা বন্ধ করার, আমরা যারা নিরীহ প্রকৃতির, অসহায়, আমাদের বাইরে কাজ করতে হয়, আমাদের বাইরে যেতে হয়, আমাদের রাতের বেলায় অনেক হাই রাইজ বিল্ডিং নাই যে আমরা 3 তলার উপরে থাকি, 3-4টা লক করা, যাদের এরকম সমস্যা, আমরা আরেকটা কাজ করতে পারি, যতক্ষণ না পর্যন্ত এই উপরের শ্রেণীর মানুষের মা বোনকে ধর্ষণ করা না হয়, ততক্ষণ পর্যন্ত এদের কানে মনে হয় পানি যাবে না। অবাক লাগে, দেশে একের পর এক এরকম ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন নীরব, কেউ এটা নিয়ে কোনো বক্তব্য নাই, কোনো কথা নাই, কোনো প্রতিবাদ নেই। আপনারা সবাই এর বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ান। আইনি ঝামেলা আমি পোহাবো, আমি সামাল দেবো, ফ্রি অফ কস্ট। আমার মা বোনের সাথে রেপ করতে আসবে, তাকে জীবিত ফিরিয়ে দেওয়া হবে না। বাঁচায় রাখার দরকার নাই এই শয়তানদের, প্রয়োজন নাই। নাম্বার 4, 377 অপরাধ যদি কেউ করে, আনন্যাচারাল লাস্ট, অর্থাৎ অস্বাভাবিক যে কাম লালসা রয়েছে, এই অস্বাভাবিক কাম লালসার উদ্দেশ্যে যদি কেউ আক্রান্ত হন, আপনি বা কেউ মনুষ্য হরণ বা অপহরণ করার উদ্দেশ্যে আঘাত করলে, 359 বা 362 অপরাধ। অবৈধ আটকের উদ্দেশ্যে হামলা বা আশঙ্কা থাকলে, রংফুল কনফাইনমেন্ট, 340। তো এই যে 6টি ক্ষেত্র, এই 6টি ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে হোক বা অন্যের ক্ষেত্রে হোক, এই জায়গাতে আপনি একজনের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। 101-এ বলা হয়েছে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি, অর্থাৎ এই যে 6টি ক্ষেত্র, এই 6টি ক্ষেত্র বাদে অন্যান্য ক্ষেত্রে যদি দেহের প্রতি কোনো আক্রমণ বা আপনার দেহ বা অন্যের দেহের প্রতি কোনো অনিষ্টের সম্ভাবনা দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনি মৃত্যু ব্যতীত অন্যান্য যে কোনো ক্ষতি, অর্থাৎ প্রাণে না ফেলে হাত দুটা কেটে দিবেন, বেশি রাস্তায় ডিস্টার্ব, উৎপাত, হ্যাঁ, ইফটিজিং করতে আসছে, বাজেভাবে ইঙ্গিত করতেছে, টনটনি কেটে দিবেন ধরে। কয়েকটা ঘটনা ঘটে দিতে পারলে, আমার সেই বাংলার বাহিনীগুলা যদি এরকম ঘটনা 2-1টা ঘটে দিতে পারেন, দেখবেন এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। দরকার এদেরকে এরকম 2-1টা ঘটনা ঘটানোর দরকার, 2-1টা না, প্রতিটা ক্ষেত্রে। যারা আমার মা বোনদের দিকে চোখ তুলে তাকাবে, সেই চোখ উপড়ে ফেলতে হবে।
ওর হাত দুইটা কেটে ফেলতে হবে, সারা জীবন রাস্তায় ভিক্ষা করে ওর জীবন যায়, এইটা ওর শাস্তি। আর পা দুটোও কেটে ফেলতে হবে। অদ্ভুত লাগে, একজন মেয়েকে অটো থেকে টেনে নিয়ে যে রেপ করা হয়েছে, গতকালকের ঘটনা। কোন জায়গায় বসবাস করছি আমরা? একজন হাফেজ মেয়েকে রেপ করা হয়েছে, বাংলাদেশে সুশীল সমাজ এখনো চুপ কেন ভাই? মেয়েটি হাউন আঙ্কেল এরকম কোনো পার্সন নয় এই কারণে, তাই না? মেয়েটি টিকটক করে না এই কারণে। আজকে মেয়েটি যদি পপুলার হতো, পরিচিত কেউ হতো, মিডিয়ারা একেবারে লাফায় পড়তো, তাদের ভিউ দরকার, ঘটনা জমবে ভালো। আপনাদের অনুভূতিতে তখন আঘাত লাগতো। বোট কেলেঙ্কারি, একটা বারে যে একটা মেয়েকে অশ্লীলতা করেছে, আপনাদের আবেগে লাগে। আর একজন বোরকা পরা হাফেজ একটা মেয়েকে রেপ করা হলো, আপনাদের আবেগে লাগে না? গুল্লি মারি এরকম আবেগের মানসিকতা ধ্বংস হতে হতে কোন জায়গায় চলে গেছে একটা আবার চিন্তা করা যায়। আরে ভাই, আমার তো ক্ষমতা নাই, আপনাদের তো ক্ষমতা আছে, আপনারা কেন চুপ থাকবেন? আপনারা দেশ চালাচ্ছেন, আপনারা একটা সরকারকে পর্যন্ত হঠাৎ ফেলে দিলেন, সারা বাংলাদেশের সবকিছু ওলটপালট করে দিতে পারলেন। আর দেশের আজকের এই নৈরাজ্য, আপনি এসে বক্তব্য দিবেন এইটা পলাতক আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ, দেশকে অস্থিতিশীল করতেছে। ওকে, এদেরকে ধরে কল্লা ফেলায় দেন, প্রমাণ করেন যে অন্যায়কারী রেপিস্ট সে যেই হোক বাংলার মাটিতে সে নিঃশ্বাস নিতে পারবে না, এটা প্রমাণ করেন, ক্রস ফায়ার দিয়ে দেন। আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে চাই, আমার মা বোনরা বাংলার মাটিতে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায়। আপনাদের কাছে কেউ খেতে চায় না, কোনো কিছু কেউ চায়নি, শুধু চেয়েছে একজন নাগরিক হিসাবে, একজন হিউম্যান হিসাবে বেঁচে থাকার যে ন্যূনতম পরিবেশ একটা রাষ্ট্রের করে দেওয়া উচিত, সেই পরিবেশটা করে দেন। অথবা বলে দেন আমরা পারবো না কিছু করতে। বাংলাদেশের আমার ভাইরা আছে, তাদের মা বোনদেরকে রক্ষা করতে জানে, যত রকমের পদক্ষেপ নেওয়ার দরকার আমার শিক্ষার্থী ভাইরা, আমার বাংলার ছেলেরা সেই পদক্ষেপ নিবে। বলে দেন যে আপনারা পারছি না, দেখেন আমরা কি করতে পারি কি পারি না। আমরা যখন পদক্ষেপ নিব তখন আবার প্রশাসন সবার আগে আসবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, সমস্যাটা এখানে। এভাবে চুপ থাকবেন না আপনারা, এটা হয় না। জানি না কেন জানি আজকে আমার ভাগ্নি যখন আইএলটিএস পরীক্ষা দিতে গেল, তখন মনে শান্তি পেলাম না। একা একা পরীক্ষা দিতে যাবে, তো ড্রাইভারকে ডেকে বললাম যে তুমি ওকে পরীক্ষা দেওয়ায় তুমি নিচে বসে থাকবা, এরপরে আবার গাড়িতে করে নিয়ে আসবা। মানে এটা কোন ধরনের পরিবেশ? গতকালকেও আমার বোন আমাকে রাত 7:30টার দিকে ফোন দিয়ে বলতেছে, সজীব আমি সুপ্রিম কোর্ট থেকে এখন বের হবো, আমার তো ভয় লাগতেছে একা একা, তুই একটু আমাকে নিতে আসবি? তখন আমার লাইভটা সময় মতো শেষ করেছি, আমি লাইভটা শেষ করে আমি সাথে সাথে চলে গিয়েছি সুপ্রিম কোর্টে, বোনকে নিয়ে তারপরে আমি বাসায় ফিরেছি। তাও রিক্সায় আসেনি, যে রিক্সায় আসে তার এক সমস্যা, লোকাল বাসে করে এসেছি। এইভাবে কি জীবন চালানো যায়? এটা কি জীবন? ভয়ে ভয়ে চলতে হবে সারাক্ষণ? আচ্ছা, এবার আসি 101-এ বলা হয়েছে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি, আর 102-এ বলা হয়েছে যখন থেকে বিপদের আশঙ্কা দেখা দিবে সাথে সাথে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার
আপনি প্রয়োগ করতে পারবেন, এবং যতক্ষণ পর্যন্ত সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি অধিকার প্রয়োগ করতে পারবেন। সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে 4টি ক্ষেত্রে। দস্যুতা করার চেষ্টা করলে, রাতের বেলায় ঘর ভেঙে প্রবেশ করলে, মানুষের বসবাসের স্থানে ক্ষতি করার চেষ্টা করলে, চুরি, অনিষ্ট, অনধিকার এর মাধ্যমে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা তৈরি হলে, আর মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষতি। এই 4টি ক্ষেত্র বাদে অন্যান্য ক্ষেত্রে আপনি অন্য যে কোনো ক্ষতি করতে পারবেন। আর 105-এ বলা হয়েছে শুরু থেকে সম্ভাবনা, যখন থেকে সম্ভাবনা দেখা দিবে তখন থেকে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, এবং যতক্ষণ পর্যন্ত সম্ভাবনা থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত এই অধিকারটা প্রয়োগ করতে পারবেন। আর 106-এ বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার করতে যে নিরপরাধের ঝুঁকিও নেওয়া যেতে পারে, অর্থাৎ নিরপরাধের জন্য কোনো ক্ষতির সম্ভাবনা বা তার মৃত্যু ঘটতে পারবে, সেই ঝুঁকি নিয়েও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। আসলে মনটা খুব খারাপ, দেশের পরিস্থিতি আজানও দিয়ে দিয়েছে। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন সবাই।